একটি দারুণ দামুহুদা, একটি দর্শনীয় দর্শনা, একটি জীবন্ত জীবননগর আমরা উপহার দেব। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের চ্যানেল ডিওর পক্ষ থেকে ভোটের দ্বার প্রান্তে আমাদের নিয়মিত অনুষ্ঠান। আমাদের আজকের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন, ওনাকে অনেকগুলো বিশেষণ ওনার জন্য আমরা, উনি একাধারে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, উনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, উনি রাইজিং গ্রুপের চেয়ারম্যান, উনি বিএনপির ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী চুয়াডাঙ্গা 2 আসনের দামোড়হুদা জীবননগরের। আজকে আমরা ওনার কাছে শুনবো ওনার ইলেকশন সংক্রান্ত বিষয় নিয়ে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? ধন্যবাদ। যাই হোক বাবু ভাই, এই যে এতদিন তো জামাতে ইসলামী বাংলাদেশ বিএনপির একটা নির্বাচনী পার্টনার ছিল দীর্ঘদিন ধরে, সেই 1991 সাল থেকে। এখন জামাতে ইসলামী বিএনপির প্রধান প্রতিপক্ষ। এখন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়া, তার দল নিষিদ্ধ। এই অবস্থায় আপনি এই পরিস্থিতিতে জামাতের সাথে যে কম্পিট করতেছেন, এটাকে আপনি কি কোনো বড় ধরনের চ্যালেঞ্জ মনে করতেছেন, না আপনার কাছে ব্যাপারটা কি মনে করতেছেন আপনি? আমার কাছে ব্যাপারটা হলো এরকম, যে কোনো নির্বাচনই হচ্ছে চ্যালেঞ্জিং। জামাত ইসলামী বাংলাদেশের সাথে আমাদের একটা জোট ছিল, সেটা হচ্ছে মূলত নির্বাচনী জোট, কোনো নীতিগত অথবা আদর্শগত জোট কখনোই ছিল না। এবং আরেকটা জায়গায় আমরা একটা জায়গায় ছিলাম একসাথে, যে আমরা যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া, মৌলিক অধিকার ফিরে পাওয়া, এইসব বিষয়ে আমরা এক জায়গায় অ্যালাইন ছিলাম। সেই হিসেবে তারা এবং আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এখন যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে এখন নির্বাচনী মাঠে জামাত ইসলামী থাকবে, বিএনপি থাকবে, অন্যান্য দল থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি একটা নতুন জোট করেছে, জামাত ইসলামীও একটা জোট করেছে। এই জোটের সাথে জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটটা গ্রহণযোগ্য হতে হবে, মানুষ যেন ভোট কেন্দ্রে যেয়ে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, সেটাই হলো মানুষের প্রত্যাশা, আমারও প্রত্যাশা। ধন্যবাদ। এখন আপনাকে কাছে প্রশ্ন, যে এই যে আপনি এবার দিয়ে সম্ভবত 2বার, 2018 সালে প্রথমবার আপনি নির্বাচনের জন্য কম্পিটিশন করেছিলেন, এবার দিয়ে দ্বিতীয়বার, তো মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন ধানের শীষের প্রার্থী হিসাবে? 2018 সালে তো আমরা ওইভাবে প্রচার প্রচারণা করতে পারি নাই, ওটার সাথে এখানে তুলনা করে লাভ নাই। আর 2018 সালে ভোট কী হয়েছিল বাংলাদেশের সব মানুষ জানে, পৃথিবীর মানুষ জানে। 2024 সালের যে নির্বাচন, এর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, অর্থাৎ একটি আমরা যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচনী প্রচারণায় আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের মতো করে আমরা নির্বাচনী প্রচারণা করতে পারছি। আমার দলের নেতাকর্মী সমর্থকদের একদম শক্ত নির্দেশ দেওয়া আছে যেন আমরা নির্বাচনের আচরণবিধি মেনেই আমরা নির্বাচন পরিচালনা করতে পারি। মানুষের কাছে সাড়া পাচ্ছি ব্যাপক, এবং ধানের শীষের পক্ষে মানুষ তাদের সমর্থন দিবে, এটা আমরা আশা করি। আপনি তো দেখলাম আপনার হলফনামায় আপনি একজন, আমার মনে হলো, যেটা আমি হলফনামা দেখে, যে চুয়াডাঙ্গা জেলাতে যতগুলা প্রার্থী আছে, আমি 1 আসনের সব প্রার্থীর ইন্টারভিউ করেছি, এবং 2 আসনে আপনাদের হাত পাখা মার্কা ইন্টারভিউ করেছি। তাতে আপনার হলফনামা অনুযায়ী সবার থেকে আপনি একজন ধনী প্রার্থী। আপনি বাৎসরিক 5 কোটি টাকা আর্ন করেন, এবং সরকারকে ট্যাক্সই দেন 94 লক্ষ টাকা প্রতি বছরে। তো এই যে আপনি একজন বিশাল একজন ধনকুবের হিসাবে আমরা আপনাকে দেখছি প্রার্থী হিসাবে, আপনি সরকারের যদি এমপি হতে পারেন, পার্লামেন্ট মেম্বার হতে পারলে, আপনি ব্যক্তিগতভাবে সরকারি অনুদান তো অবশ্যই আমরা আশা করি যে আপনি পুরোপুরিটাই জনগণের কল্যাণে ব্যয় করবেন, এবং আপনি ব্যক্তিগতভাবেও তো আপনি করার সামর্থ্য রাখেন। এই ব্যাপারে আপনি একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন প্লিজ। হ্যাঁ, হলফনামায় আমরা আমাদের যার যার মতো করে আমাদের যে তথ্য উপাত্তটা দিয়েছি, আমার পক্ষ থেকে এটা একেবারে আমাদের যে ট্যাক্সের যে ফাইল, সেই অনুযায়ী এটা দেওয়া আছে। এখানে কোনো কিছুর
হলো লুকানো নাই। জি আর হলো কত টাকার সম্পদ, কত আয় করি এটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কত টাকা ট্যাক্স দিই। জি আমি প্রায় 94 লাখ টাকার উপরে ট্যাক্স দিই। ম্যাসিভ ম্যাসিভ ট্যাক্স দেন আপনি। এবং এটা এমন না যে হঠাৎ করে। আমার ট্যাক্স ফাইল সম্ভবত ওপেন হয়েছে 1992 সালে। আমি আচ্ছা প্রথম ট্যাক্স দিই 1200 টাকা আচ্ছা এবং তারপর থেকে প্রতি বছরই আমার ট্যাক্স প্রদানের মাত্রা বাড়ছে হুম, এবং এই কার্ভটা এইভাবেই উপরের দিকে যাচ্ছে। জি জি। আলহামদুলিল্লাহ, মানুষের দোয়া, আমার বাপ মার দোয়া। তার মানে কি আপনি 92 সাল থেকেই ব্যবসা শুরু করছেন? হ্যাঁ, 92 সাল থেকে আমার ব্যবসা। তার আগেই আমি একটু ইনফরমালি ছিলাম, বাট আমার হুম, ফাইল ওপেন হয়েছে 92 1992 সালে। সালে, ট্যাক্স ফাইল। তো তার আগে 1-2 বছর ইনফরমালি ট্রেডিং করতাম। ম্যানুফ্যাকচারিং আমি 1992 সাল থেকে শুরু করছি। আচ্ছা তো তখন থেকে আমি ট্যাক্স দিই। তো এবং এই বিগত প্রায় 17-18 বছর চুয়াডাঙ্গায় যে আমার রাজনীতি, এই রাজনীতির অন্যতম প্রধান বিষয় হচ্ছে মানুষের উপকারে যদি কোনো কিছু কন্ট্রিবিউট করা, সমাজসেবার হিসাবে যদি কোনো কিছু করা, সেটা আমি করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যদি আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হইতে পারি, তাহলে এটার ক্ষেত্রটা আরও বিশাল হবে, বড় হবে এবং আশা করি অতীতে যেভাবে আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও আরও ভালোভাবেই থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা দেখছি যে যারা বাংলাদেশে অতীতে এই 54 বছরের ইতিহাসে যারা ব্যবসায়ী এবং মানে এক শিল্পপতি বেশিরভাগই দেখা যায় যে সংসদ সদস্যটাকে আসলে তারা ব্যবসার আরো টাকা মানি মেকিং করার একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে। যার হাজার কোটি টাকা আছে একবার সংসদ সদস্য হতে পারলে সে দেখা যাচ্ছে যে আরো 5-10 হাজার টাকা কোটি টাকার মালিক হয়। তো আপনার কাছে নিশ্চয়ই আমরা এটা প্রত্যাশা করব না যে আপনি এটাকে টাকা বানানোর প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করবেন। অবশ্যই না। এবং এটা তো হিস্ট্রিক্যালি আমি বললাম যে 1992 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই প্রায় 24 আর 8 32 বছর ধরে আমি ট্যাক্স দিচ্ছি। এই ফাইল গভর্নমেন্টের কাছে আছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও তো এই ফাইল উন্মুক্ত থাকবে। তখনই তো দেখা যাবে যে আমার সম্পদ কী হারে বাড়ছে। অবশ্যই আমি ব্যবসা করি, ব্যবসা ও শিল্প পরিচালনা। মূলত আমার শিল্প। জি শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়া থাকে। এখানে আমার 14টা প্রতিষ্ঠান আছে। কোনোটা বছরে লাভ করে, কোনোটা লস করে। বাট ওভারঅল আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানই মোটামুটি ভালো করে। সেই হিসাবে এই কার্ভ উপরের দিকে যাবে। এখন যদি আগামী 5 বছরে আমার কার্ভ উপরের দিকে যায় অ্যান্ড সেটা যদি কেউ ট্রান্সলেট করে এইভাবে যে সংসদ সদস্য হওয়ার পরে এটা বাড়ছে, সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো। হুম, আর আমি প্রমাণ করতে পারবো যে বিগত সময়ে কিন্তু এই কার্ভটা এইভাবেই বাড়ছে। তো ব্যবসায় উত্থান পতন থাকবে। আমাকে মানুষ, চুয়াডাঙ্গার মানুষ যারা চেনে, জানে, তারা ভালো করে জানে যে এই সরকারি কোনো সুযোগ সুবিধা নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, প্রয়োজনও নাই এবং এটা আমার রক্তের ভিতরে নাই। সুতরাং এটা নিয়ে আমি মনে করি না যে মানুষ কোনো ধরনের দুশ্চিন্তার কারণ আছে। দুশ্চিন্তার কারণ হতে পারে। জি। ধন্যবাদ। আপনি তো চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি। হুম। তো আপনি যেমন আল্লাহ যদি আপনাকে পার্লামেন্ট মেম্বার বানায়, তাহলে চুয়াডাঙ্গা 2 আসনের জীবননগর দামোড়দার মানুষের জন্য এবং ওভারঅল চুয়াডাঙ্গা জেলার বিএনপির সভাপতি হিসাবে আপনি কোন কাজগুলোকে প্রায়োরিটি বেস করতে চান সেই বিষয়ে একটু বলবেন কি? মূলত আপনি জানেন যে নির্বাচনী ম্যানিফেস্টো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জাতীয়ভাবে যেগুলো ঘোষণা করা আছে সেটার ছোঁয়া যেন চুয়াডাঙ্গা জেলাতে সর্বোপরি লাগে, সেই ব্যাপারে আমাদের ভূমিকা থাকবে। কারণ আমরা চাই না যে অন্য জেলা এসব সুযোগ সুবিধা পাবে আর চুয়াডাঙ্গা বঞ্চিত হবে। জি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্থানীয়ভাবে আমাদের কিছু প্রতিশ্রুতি আছে, সেগুলো আমরা পালন করব। যেমন আমরা কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। হুম হুম সুখের বিষয় হচ্ছে এই যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে দল 2টা আছে তারাও এটার সাথে এখন একমত পোষণ করেছে যে আমাদের এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। এর বাইরে আমরা স্থানীয়ভাবে যে অবকাঠামো যেসব জায়গায় দুর্বল আছে সেইটা নিয়ে কাজ করব। হুম। সবচেয়ে বেশি কাজ করব কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে, এখানে যেন শিল্পায়ন হয়। জি 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 অত্র অঞ্চলে সবচেয়ে বড় হলো যে কারখানা আছে যেটা হলো কেরু অ্যান্ড কিরকম? কোম্পানি। সেই কোম্পানিটা বছরে চলে মাত্র 3 থেকে 4 মাস। এইটা যেন 12 মাস চলে, সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে, যাতে করে কর্মসংস্থান তৈরি হবে এবং এই সম্পদের যথাযথ ব্যবহার করা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমরা একটা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। তো মাদকমুক্ত সমাজ গড়তে হইলে মূল জায়গায় হাত দিতে হবে, বেকারত্ব কমিয়ে ফেলতে হবে। হুম হুম কারণ আপনি বেকার তরুণ সমাজ রেখে আপনি এদিকে হলো
মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করলে এটা খুব বেশি কাজে লাগবে বলে মনে হয় না। বেকারত্ব দূরীকরণ, তারপরে তরুণ সমাজকে যেন তারা খেলাধুলায় মনোনিবেশ করতে পারে সেই সুযোগ সুবিধাগুলোও করে দেওয়া যায়। আমরা যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছি তখন কিন্তু মানুষ অনেকগুলো দাবির মধ্যে আরেকটা দাবি করছে যে খেলার মাঠ নাই। আচ্ছা, খেলার মাঠ যেন থাকে, সেটা যেন কেউ দখল করতে না পারে, সেটা যেন খেলাধুলার কাজেই ব্যবহৃত হয়, সেই ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ। আমি যেটা আপনার কাছে এখন প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনি একজন শিল্পপতি। আপনি রাইজিং গ্রুপের চেয়ারম্যান। আপনার যেটা বললেন, আপনি যেমনটা বললেন যে আপনার আরো 14টা আপনি শিল্প কলকারখানার মালিক। তো আমরা কি আপনার কাছে প্রত্যাশা করতে পারি না চুয়াডাঙ্গার জনগণ যে আপনি চুয়াডাঙ্গা জেলাতে আপনি হয়তো ঢাকা বা গাজীপুর অঞ্চলে আপনার কারখানা আছে, আপনার চুয়াডাঙ্গা জেলাতে কিছু কারখানা বানায় আপনি ব্যক্তিগত উদ্যোগে সরকার পার্লামেন্ট মেম্বার হলে সরকার আপনার দল যদি ক্ষমতায় আসে আপনি তো অবশ্যই করবেন, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কি কিছু কারখানা এখানে ট্রান্সফার করতে পারেন? আমি চিন্তা ভাবনার মধ্যে আছি। আমি একটা জুট মিল করতে চাইছিলাম, কিন্তু জুট মিলের অবস্থা খুব ভালো না। হুম, এই মুহূর্তে জুট মিল করা বুদ্ধিমানের কাজ হবে না। তো আমরা একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হুম, করার চিন্তাভাবনা আছে। আর ওটাও যদি করতে না পারি তা গার্মেন্টস করা আমার জন্য কোনো বিষয় না। হয়তো শেষমেশ এখানে আমার একটা ফ্যাক্টরি ট্রান্সফার করা বা নতুন করে একটা ফ্যাক্টরি করার চিন্তাভাবনা আছে। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমি ইউরোপে থাকি, আমি প্রবাসী হিসাবে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে যদি যেমন আমার ইতালিতে কিন্তু কিছু নাপোলি, সাউদার্ন ইতালির নাপোলি নামে একটা শহর আছে, ওখানে কিন্তু গার্মেন্টস কারখানা আছে অনেক। আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা ওখানে কিন্তু ওখানে কাজ করে। তো এখানে কি আপনি এমন কোনো উদ্যোগকে নিতে পারেন যেমন বিদেশে যারা কাজের জন্য যায় তাদেরকে ভাষা ট্রেনিং একটা ইনস্টিটিউট করা, ইংলিশ, ফরাসি, স্প্যানিশ, আরবি, চাইনিজ, মালয়, যেখানে আমাদের ছেলেমেয়েরা কাজের জন্য যায়। এই ভাষার একটা ইনস্টিটিউট, পাশাপাশি ট্রেনিং সেন্টার। এখান থেকে বিভিন্ন কাজের উপরে ট্রেনিং করে দক্ষ শ্রমিক হিসাবে তা হতে পারে তারা গার্মেন্টস শ্রমিকের ট্রেনিং নিল, হতে পারে তারা প্লাম্বারিংয়ের ট্রেনিং নিল। এই ধরনের একটা ট্রেনিং সেন্টার করার কি কোনো পরিকল্পনা আপনার কাছে আছে? আমি একটু আগে বলেছি যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে জাতীয়, একটা হচ্ছে স্থানীয়। জি। আমাদের যে জাতীয় ম্যানিফেস্টো তৈরি হচ্ছে ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু অন্যতম প্রধান হচ্ছে মানে সেটা কি আপনি 31 দফার কথা বলছেন? না না ম্যানিফেস্টোর ভিতরে আছে যে আপনার উম, যেসব মানুষ বিদেশে যেতে চায় তাদেরকে বাংলা বাদে, বাংলা তো তাদের মাতৃভাষা আমাদের, জি, জি। অন্যান্য ভাষায় যেমন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, জাপানি হুম, ল্যাঙ্গুয়েজ, তারপরে ধরেন হইতে পারে স্প্যানিশ, হ্যাঁ, আরাবিক, এইগুলোর ট্রেনিং দেওয়া, এটা কিন্তু আমাদের ম্যানিফেস্টোর ভিতরে আছে। এইটার চর্চা মানে এইটার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এখন এইটার একটা ইনস্টিটিউট চড়া করার ব্যাপারে আমরা উদ্যোগ নিব, যাতে করে এখানকার মানুষ এই ভাষাগুলো শিখে হুম, হুম। বাইরে যেতে পারে। তাতে করে দেখা যাবে কি তারা দক্ষ কর্মী হিসেবে বাইরে যাবে, সেক্ষেত্রে তাদের যে স্যালারি বা ওয়েজেস পাবে সেটা অন্যদের চেয়ে এটা ভালো কিন্তু হবে। আমি বলছি ভাষার পাশাপাশি আবার ট্রেনিং সেন্টার, যেটা কাজের দক্ষতার জন্য। কাজের দক্ষতার জন্য ট্রেনিং সেন্টার, এটা হইতে পারে, এটাও একটা ভালো উদ্যোগ হবে। যেমন ওয়েল্ডিং ট্রেনিং দেওয়া, হুম, হুম। বা কম্পিউটার ট্রেনিং দেওয়া, বা জি। পোশাক শিল্পের জন্য ট্রেনিং দেওয়া কার্পেন্টার, তারপরে রাজমিস্ত্রি। হইতে পারে। এগুলা আমাদের এখানে বেশ কিছু ইনস্টিটিউশন আছে। তো এই টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোকে আরও যদি হেলদি করা যায়, অল্প কয়েকদিনের যেটা ভোকেশনাল ট্রেনিং বলে, জি, জি, এই 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিয়ে তারা চলে যাবে, যেটা ঢাকাতে আছে। তো জি। সেটা করা যেতে পারে। এটা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। ধরেন আমি যেটা বললাম যে ঢাকাতে তো আছেই, রাজধানীতে আছেই, বা বড় শহরেও আছে, হয়তো বিভাগেও আছে। কিন্তু জেলা পর্যায়ে যদি নিয়ে আসা যায় তাহলে এটা আরো অধিক আহ, মানুষ উপকৃত হবে। অবশ্যই সেটা সেটার ব্যাপারে আমরা উদ্যোগ নেব অবশ্যই। এছাড়া আপনার যে ইলেকশন যে ম্যানিফেস্টো, যে বিএনপির যে ম্যানিফেস্টো, সেই ব্যাপারে একটু জনগণের উদ্দেশ্যে আপনি কি একটু ব্যাখ্যা করবেন? ইলেকশন ম্যানিফেস্টো তো আমার যতদূর জানি এখনো ডিক্লেয়ার করা হয়নি, বাট আমাদের ইতিমধ্যে যেগুলা ঘোষণা করা হয়ে গেছে সেটা হচ্ছে 31 দফার ভিতরে বেশ কিছু বিষয় আছে। এর বাইরে আছে হলো আপনার হলো ফ্যামিলি কার্ড, ঠিক আছে। আপনার হলো কৃষি কার্ড, তারপরে হলো মসজিদের যে ইমাম খতিব মজ্জেমদের যে মাসিক ভাতা, প্রতিটা গ্রামে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করা,
এইসব বিষয়গুলো তো আছেই। এগুলোর বাইরেও যে হলো আমাদের যে উন্নয়ন কর্মসূচি সেটারও আছে। আমাদের তো বলাই হয়েছে যে আমরা এই মুহূর্তে কোনো মেগা প্রজেক্ট করব না। হুম, হুম। বরঞ্চ আমরা এমন প্রজেক্ট করব যাতে করে একেবারে তৃণমূলের লোকজন উপকৃত হয়। যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, ট্রেনিং ইনস্টিটিউট হবে। আ তারপরে আপনার নারীর হলো কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এগুলো নিয়ে কাজ করা হবে। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস যেটা জানছি যে যেমন সুজনের মিটিং, চুয়াডাঙ্গাতে একটা মিটিং হয়েছিল। সেখানে ৩ টা দলেরই বিএনপি, জামাত, ইসলামী বাংলাদেশ এবং খিলাফত বাংলাদেশ খিলাফত আন্দোলন, তারা আ ৩ পক্ষের সাথেই একটা মিটিং হয়েছিল। সেখানে বোধহয় সম্ভবত মেডিকেল কলেজ এবং আপনার আমাদের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কোল্ড স্টোরেজের কথাও সম্ভবত আপনারা বলছিলেন যে আমাদের পরিকল্পনায় আছে, এগুলো আমরা করব। আমি মেডিকেল কলেজের কথা বলি নাই। ওটা চুয়াডাঙ্গা একই যারা আছেন তারা বলতে পারেন। আমরা এখানে মূল বিষয়টা আনছি কৃষি বিশ্ববিদ্যালয় করা। আপনি এটাকেই বেশি প্রাধান্য দিতে চাই। প্রাধান্য কারণ দিচ্ছেন। আমাদের এলাকাটা হলো কৃষি কৃষি প্রধান। প্রধান, রাইট। মেডিকেল কলেজ হইলে অবশ্যই ভালো। যদি প্রায়োরিটি বলেন তাহলে ১ম হলো কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় হলো মেডিকেল কলেজ। আর এর বাইরে আ যেটা বললেন কোল্ড স্টোরেজ এটা কোনো বড় বিষয় না। এটাকে হলো কোল্ড স্টোরেজ তো আসলে সরকারি পর্যায়ে হওয়ার পসিবিলিটি খুব কম। বেসরকারি পর্যায়ে হইতে হবে যেন স্বল্প সুদে ব্যাংক লোন পেতে পারে যারা উদ্যোগ নেবেন হুম, এবং হুম। এখানে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ হইতে হবে। যেখানে ধরেন আমাদের যে ফলমূল বা শাকসবজি স্টোরেজ করা যায়। বাংলাদেশের ট্র্যাডিশনাল যে কোল্ড স্টোরেজ সেটা তো হয় মূলত আলুর জন্য। তো আলু তো এখানে আমাদের খুব বেশি উৎপাদন হয় না। তো সেটাও কেউ যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ভালো প্রতিশ্রুতি। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়েছে, আমার এটা ব্যক্তিগত অভিমত যে আপনি একজন হাইলি এডুকেটেড, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং আপনার যে প্রোফাইল, আপনি বিজিএমই এর আপনি সভাপতি, আপনি একজন শিল্পপতি, আপনি বিএনপির একজন পোর্টফোলিও। সেই হিসাবে আমি মনে করি যে হয়তোবা সেই দীর্ঘ ৫৪ বছর তো আপনি যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি আশা করি যে আপনি মিনিস্টার হতে যাচ্ছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার। তো সে ব্যাপারে আপনার কিছু আপনি বলবেন কি যে আমরা আমাদের এই প্রত্যাশার। না, এরকম এই ব্যাপারে আমার কোনো কমেন্টস নাই। তো আমি আপাতত ধাপে, ধাপে এগোতে চাই। জি, ঠিক জি। আছে না? বিএনপিতে বহু আমার চেয়ে যোগ্য, তারপরে অভিজ্ঞ অনেক হলো ত্যাগী নেতা আছেন। এটা তাদেরই প্রাপ্য। আমি আপাতত সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিযোগিতায় আছি। আশা করি জনগণ ম্যান্ডেট দিলে এটা আমি হইতে পারবো। মরহুম নওজের আলী সাহেব অ্যাডভোকেট, উনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়কালীন উনি কৃষিমন্ত্রী ছিলেন। এখন আমরা আস্তে আস্তে আমরা সময় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে আমরা প্রশ্ন যে চুয়াডাঙ্গা জেলার অবকাঠামো উন্নয়নের জন্য, কারণ আমি আগেই বলছি যে আপনির সাথে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে এবং আপনি পোর্টফোলিও বিএনপির নেতা। আপনার কাছে এলাকার মানুষের প্রত্যাশাও বেশি থাকবে এবং আপনিও যদি পার্লামেন্ট মেম্বার হতে পারেন, বিএনপি ক্ষমতায় আসে, আপনি, আমরা আশা করি, অনেক ক্ষমতাবান হবেন। তো সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিশেষ করে রাস্তা, ঢাকার শহরের সাথে আমাদের চুয়াডাঙ্গা জেলার 4 লেন বিশিষ্ট রাস্তা করার ব্যাপারে কি আপনি কোনো উদ্যোগ নিবেন? দেখেন হলো প্রত্যাশা তো প্রত্যেক জেলার মানুষই করবে। ঠিক আছে না? জি, তো আমাদের দল জনগণের ভোটে নির্বাচিত হইলে চুয়াডাঙ্গার যে ইনফ্রাস্ট্রাকচার যে এখন দুর্বল বা জি, পুয়ার এটা তো বাস্তবতা। এটা জি, তো জি। বানিয়ে বলার কিছু নাই। হুম, হুম। তো আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার যেন আরও সমৃদ্ধ হয় সেটা নিয়ে তো আমরা অবশ্যই তুলে ধরবো এবং সেটা নিয়ে আমরা শক্তভাবে কাজ করবো। কারণ এটা আমরা মনে করি এটা প্রাপ্য। হুম, হুম। তো সেই আমাদের প্রাপ্যটা আমরা যেন বুঝে পাই সেজন্য আমরা পার্লামেন্টে আমরা দুজন যারাই নির্বাচিত হই সরব থাকবো। সরব থাকলে এগুলো আদায় করা সম্ভব হবে। কারণ এক্সপ্রেসওয়ে এবং 4 লেন এগুলো হওয়াই উচিত। এখানে তো হাইওয়েতে হলো আমি যতদূর জানি রোডস অ্যান্ড হাইওয়েজের জমি এখানে নতুন করে অ্যাকোয়ার করার কিছু নাই। খালি চওড়া করার আছেই উদ্যোগটা তো রাস্তা সাইডে। উদ্যোগটা নিতে হবে। সেই উদ্যোগটা আমরা মনে করি যে এটা আমাদের প্রাপ্য। সেটা নিয়ে অবশ্যই কাজ করা হবে। এটা আমরা শুরুতে বলেছি যে অবকাঠামোগত উন্নয়ন। হুম, তো অবকাঠামোগত উন্নয়নের মধ্যে মূল বিষয়ই আছে কিন্তু রাস্তা, কালভার্ট, ব্রিজ এগুলা উন্নয়ন করা।
সেগুলোর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির যে অতীতে ইতিহাস চুয়াডাঙ্গাতে, বিশেষ করে চুয়াডাঙ্গা 2 আসনে আমাদের সাবেক যে এমপি ছিলেন মরহুম মোজাম্মেল হক সাহেব, ওনারা বলে কিন্তু রাস্তাঘাটের ওই যে প্ল্যান এবং রাস্তাঘাটগুলো হয়েছিল। পরবর্তীকালে খালি এগুলা হলো উন্নয়ন বা রিপেয়ার করা হয়েছে। নতুন রাস্তাঘাট কিন্তু অথবা প্রজেক্ট দেখায় টাকা তুলে নিচ্ছে। ওইটা অন্য বিষয় হইতে পারে, বাট হলো নতুন করে রাস্তাঘাট খুব বেশি হয়নি, পুরনোগুলাই রিপেয়ার করা হয়েছে। আমরা এই রাস্তাগুলো যেন আরো চড়া হয়, সেটা গ্রামের ভিতরের রাস্তা বা হাইওয়ে, সেটা নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ। এখন আমার শেষ প্রশ্ন, জামায়াতে ইসলামী বাংলাদেশ একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তারা মানুষকে বলছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমাদেরকে জান্নাতে, যেহেতু আমরা মুসলমান, আমরা জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করি, যে জান্নাতে যেতে হলে পারে জামাত ইসলামীকে যদি ভোট দেওয়া যায় তাহলে জান্নাতে যেতে পারবেন। কিন্তু আমি যতটুকু জানি যে একজন মুসলমানকে প্রথমে ঈমান আনতে হবে, তারপরে তাকে জান্নাতে যাওয়ার জন্য তাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, হজ পালন করতে হবে, জাকাত, রোজা এবং তাকে সৎকর্ম করতে হবে। তো তারা যে যে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কথা বলছে মানুষকে, এটা কি আপনি কিভাবে দেখছেন? এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা স্রেফ ধোঁকাবাজি। বাংলাদেশের মানুষ, বিশেষ করে চুয়াডাঙ্গার মানুষ, আরো যদি ন্যারো ডাউন করি, আমাদের মা বোনরা তারা হলো মূলত হলো সরল মনা, তাদেরকে এটা করার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় তারা সফলও হয়েছে। সেই জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমরা যারা তৃণমূলের রাজনীতি করি সবাই এই ব্যাপারে আমরা খুব সরব, কারণ একটা মিথ্যা কথা, একটা ধোঁকাবাজির রাজনীতি করা উচিত না। যেটা সঠিক সেটাই বলা উচিত। আপনি যেমনটি বললেন যে জান্নাতে যাওয়া বা জাহান্নামে যাওয়া যার যার ব্যক্তিগত আমল, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। হ্যাঁ, ওনার হাতে। আর আরেকটা বিষয় আছে এখানে, যে একজন যদি ভিন্ন ধর্মের, মুসলমান বাদে, যেমন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, উনি কি ওই পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে? নেবার। এটা তাহলে এটা ওনাকে ক্লারিফাই করতে হবে যে ওনারা, কোনো একজন যদি হিন্দু ধর্মের মানুষ যদি এসে বলে যে আমি কিন্তু পাল্লায় ভোট দেবো, তুমি আমার এনশিওর করো আমি জান্নাতে যাবো। আরও বিষয়টা হচ্ছে, যারা ভিন্ন ধর্মের মানুষ তারা তো, তাদের তো এক্সপেকটেশন জান্নাত না। আমরা মুসলমান যারা, তাদের এক্সপেকটেশন জান্নাত, তারা যেতে চায় স্বর্গে, স্বর্গ নরক অথবা অন্য বিষয়। তো এটা যে ভাওতাবাজি, এটা মানুষ বোঝে, কিন্তু ইতিমধ্যে কিছু আমার মা বোনের হলো ব্রেন ওয়াশ হয়ে গেছে। এইটা ঠিক করার দায়িত্ব খেলে আমাদের না, আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন, সুশীল সমাজ, সবাইকে এটা নিয়ে সরব হইতে হবে। এইসব এবং মানুষ যেন এই ধোকায় না পড়ে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। জি, সেটা আপনাদের সবার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ। এখন আপনার নির্বাচনী এলাকার দামোড়হুদা এবং জীবননগরের মানুষের, আপনার জনগণ এবং আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনি 1 মিনিট বলবেন। জীবননগর, দর্শনা, দামোড়দার সম্মানিত ভোটার ভাই বোন, সবার প্রতি আমার অনুরোধ, আপনারা ধানের শীষের প্রতি আপনাদের সমর্থন রাখবেন। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে, দেশ পরিচালনার দায়িত্ব আমরা পেলে, আমরা একটা সুন্দর চুয়াডাঙ্গা, যেটা আমরা স্থানীয়ভাবে বলছি, একটি দারুণ দামোড়হুদা, একটি দর্শনীয় দর্শনা, একটি জীবন্ত জীবননগর আমরা উপহার দেব। এখানে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে, এখানে আমরা একটা মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করব, এখানে আমাদের নারীর অধিকার নিয়ে আমরা কাজ করব, এখানে সকলে মিলে মিশে আমরা যেন থাকতে পারি, সেইটার একটা সুখী সমৃদ্ধ চুয়াডাঙ্গা নিয়ে আমরা কাজ করব। আমাদের ইতিমধ্যে নতুন একটা আমরা স্লোগান দিচ্ছি, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশের মধ্যে এক স্লোগানের মধ্যে 2টি স্লোগান আছে, সবার বাংলাদেশ, আগে বাংলাদেশ। সবার বাংলাদেশ মানে জাতি, ধর্ম, বর্ণ এবং নারী পুরুষ নির্বিশেষে সবার বাংলাদেশ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আগে বাংলাদেশ। আন্তর্জাতিক এবং জাতীয় যখন প্রশ্ন আসবে, সবার আগে আমরা বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো। এটাই হলো আমাদের স্লোগান, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আমাকে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দেবেন। ওকে, ধন্যবাদ। এখন আপনি একটু আমাদের চ্যানেল ডিওর উদ্দেশ্যে শুভকামনা আমাদের জন্য। চ্যানেল ডিওকে ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এখানে এসছেন। আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কারণে আপনাদের স্টুডিওতে যেতে পারিনি। ভবিষ্যতে আপনাদের স্টুডিওতে যাব এবং আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।